বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। অনেক বছর আগে ভিয়েতনামের এক গ্রামে চুকোই নামে এক গরিব কাঠুরে বাস করত। তিনকুলে তার কেউ ছিল না। গ্রামের এক প্রান্তে ছোট্ট এক বাঁশের কুটিরে সে থাকত। রোজ সকাল সকাল জামা জুতো পরে একটি কুঠার নিয়ে সে বনের পথ ধরে এগিয়ে যেত। সঙ্গে থাকতো একটি বাঁশের লাঠি। কিছু কাঠ কেটে পুটলি বেঁধে ঝুলিয়ে নিত ওই বাঁশের লাঠির আগায়, আর লাঠিটা কাঁধে বয়ে নিয়ে হাজির হতো গ্রামের হাটে। সেখানে কাঠকুটো বেচে সামান্য যা পয়সা পেত তাই দিয়ে চাল, আটা, আনাজ কিছু কিনে বাড়ি ফিরত। নিজেই রেঁধে বেড়ে দুটি খেয়ে ঘুমিয়ে পড়ত। তারপর আবার পরদিন সকালে বনের পথ ধরা। এইভাবেই কষ্টে সৃষ্টে চলছিল তার দিন। একদিন বনে গিয়ে কাটার উপযুক্ত কাঠ পেল না চুকোই। জঙ্গলে কাঠ কাটার কিছু নিয়ম আছে, যে কোনো গাছ কেটে নেওয়া যায় না। পাহাড়দার জানতে পারলে শাস্তি হবে। সামনে উৎসবের মরশুম। চুকোয়ের ভারী মন খারাপ হলো। সারাদিন বনে ঘুরে ঘুরে তার তেষ্টাও পেয়েছে। জলের সন্ধানে সে একটু গভীর বনের দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পরে দূর থেকে কুলকুল করে ঝর্ণার শব্দ কানে আসতেই বুঝতে পারল কাছেই মিষ্টি জলের উৎস আছে। সেদিকে এগিয়ে গিয়ে একটা ভারী সুন্দর দৃশ্য দেখে সে দাঁড়িয়ে পড়ল। দেখে কি একটু দূরে ঝিরঝির করে বয়ে চলেছে একটি ঝর্ণা। তার পাশে একটি বাঁকাচোরা প্রাচীন বটগাছ। সেই গাছের গুঁড়ির নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে তিনটে ছোট ছোট বাঘের ছানা। ছানাদের এখনো চোখ ফোটেনি। বাঘিনী মা হয়তো কাছে কোথাও গিয়েছে খাবার আনতে। চুকের মনে একটা দুর্গম আশা জেগে ওঠে। ভাবে একটা বাঘের ছানাকে যদি ধরে নিয়ে শহরে যারা জন্তু জানোয়ার নিয়ে খেলা দেখায় তাদের কাছে বেচে দেওয়া যায় তাহলে ভালোই পয়সা পাওয়া যাবে। তার জুতো জোড়া ছিঁড়ে গেছে, এক জোড়া ভালো জুতো কেনা যাবে। শীত আসছে, ঘরের উপর নতুন ছাউনিও দিতে হবে। এই সমস্ত ভেবে চুকোই সাহস সঞ্চয় করে পা টিপে টিপে কাছে গেল। এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে টপ করে তুলে নিল একটা বাঘের ছানা আর চালান করে দিল তার কাঁধের পুটলিতে। যেই না পিছন ফিরে দুই পা গেছে, বিকট হুঙ্কারে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। বাঘিনী মা এদিকেই ছুটে আসছে। ওদিকের পুটলির ভিতর বাঘের ছানাটা হ্যাঁচড় প্যাঁচড় করছে। কোনো রকমে দৌড়ে চুকোই উঠে পড়ল সামনের একটা গাছে, আর অসাবধানে পুটলি থেকে বাঘের ছানাটা পড়ে গেল মাটিতে। অনেকটা উঁচু থেকে পড়ল ছানাটা। খুব জোরে ব্যথা পেয়েছে আর ঘ্যাঁ ঘ্যাঁ করে কান্নাও জুড়েছে। চুকোই ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। একটুখানি চোখ খুলে দেখে ছানাটার মাথা পেটে রক্ত পড়ছে। মা বাঘিনী চটপট সেই বাঁকাচোরা বটগাছের কয়েকটা পাতা চিপিয়ে থেঁতো করে রাখলো তার ছানার মাথায় কাটা জায়গার ওপরে। চুকোই অবাক হয়ে দেখল যে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল, আর ছানাটা দিব্যি হাত পা নেড়ে খেলতে লাগলো। একটু পরে বাঘিনী তার ছানাপানা নিয়ে সে জায়গা থেকে চলে গেল। আরও খানিকক্ষণ পরে চারিদিক দেখে শুনে আস্তে আস্তে গাছের উপর থেকে নামলো চুকোই। ধীরে ধীরে গেল বটগাছের কাছে। কচি পাতা ছিঁড়ে গন্ধ শুকলো না, আলাদা কোনো বৈশিষ্ট্য তার টের পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু আগে সে যা দেখেছে তাতে মনে হচ্ছে যে গাছটার একটা ভেষজ গুণ আছে। সে আরও কিছু পাতা ছিঁড়ে নিজের পকেটে রাখলো। তারপর ঘরের পথ ধরল। যেতে যেতে দেখে কি পথের ধারে মরে পড়ে রয়েছে একটা কুকুর। দেখেই সে চিনতে পারল, আরে এটা তো আমার কয়েকটা ঘর পরেই থাকে চাঙ্গু কাকা, তার ছেলের পোষা কুকুর। চুকোয়ের কি খেয়াল হলো, ওই বাঘিনীটাকে যেমন করে দেখেছে ঠিক তেমন করে পকেট থেকে কয়েকটা পাতা বের করে অল্প একটু চিবিয়ে থেতো করে কুকুরটার গায়ে ওই রস বুলিয়ে দিল। কি আশ্চর্য, অমনি ওটা চার পা ঝাড়া দিয়ে লাফিয়ে উঠেছে। চুকোই চলে আর কুকুরটাও চলে ওর সাথে সাথে লেজ নাড়তে নাড়তে। চুকোই আজ কোনো কাঠ কাটতে পারেনি, তাই আর হাটের দিকে গেল না, সোজা ঘরে ঢুকে পড়ল। তার আগে কুকুরটাকে পৌঁছে দিয়ে এলো তার মালিকের কাছে। মনে মনে ভাবল বটগাছটার পাতার রসে সত্যিই কোনো বিশেষ গুণ আছে। আগামীকাল বনে না গিয়ে শহরের দিকে যাবে। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। শীতের মরশুম মানেই ছুটির মেজাজ, উৎসবের আমেজ। কিন্তু শহরটা যেন কেমন মনমরা হয়ে রয়েছে। ছেলেপিলেরা ছোটাছুটি করে খেলছে না, বয়স্কদের মুখ গম্ভীর। হলোটা কি? চুকোই একজন বুড়ো লোককে জিজ্ঞাসা করল, শহর এমন চুপচাপ কেন? কোথাও উৎসবের ব্যস্ততা নেই কেন? বুড়ো লোকটা দুঃখিত মুখে বলল, তুমি জানো না, রাজার মেয়ের ভারী অসুখ। কী যে হয়েছে কোনো বৈদ্য রোগ ধরতে পারছে না। আমাদের রাজকুমারী খাওয়া দাওয়া করছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে সে যে মারা যাবে। রাজামশাইয়ের তাই ভারী মন খারাপ। আমাদের সেই জন্য উৎসবে মেতে উঠতে ভালো লাগছে না। চুকোই ধীরে ধীরে রাজবাড়ির থেকে পা বাড়ায়। পকেটে হাত দিয়ে দেখে নেয় পাতাগুলো আছে কিনা।
আসার আগে সে বটগাছের কিছু পাতা পকেটে করে নিয়ে এসেছে। কিন্তু রাজবাড়ির প্রহরীরা চুকোইয়ের মলিন জামা কাপড়, ধুলো ভরা ছেঁড়া জুতা দেখে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সে বারবার অনুনয় করে বলতে লাগলো, আমার কাছে একটি দাওয়াই আছে, রাজার মেয়েকে একটিবার খাইয়ে দেখো, অসুখ ভালো হয়ে যাবে। অবশেষে একজন প্রহরী রাজার কাছে গিয়ে সব জানাতে তিনি চুকোইকে ভেতরে নিয়ে আসতে আদেশ দিলেন। চুকোই ভয়ে ভয়ে রাজবাড়ির অন্তরে প্রবেশ করল। বিছানায় মরার মতো পড়ে আছে রাজকন্যা নুয়েন তিয়েন। রানীমা পাশেই মাথায় হাত দিয়ে বসে আছেন। প্রথম দর্শনেই চুকোই নুয়েন তিয়েনকে ভালোবেসে ফেলল। এত মিষ্টি একটা মেয়ে, অথচ এমন দশা কী করে হলো? সে ধীরে ধীরে পকেট থেকে সেই আশ্চর্য ফলদায়ী পাতা কয়েকটি বের করে হাতে চটকে নিল। তারপর খানিকটা রস রাজকন্যার মুখের ভিতরে পুরে দিল। ধীরে ধীরে চোখ মেলল রাজকন্যা। তার মুখে ফুটে উঠল ঝলমলে আভা। প্রথমে সে তাকালো চুকোইয়ের দিকে, আর তারও প্রথম দর্শনেই চুকোইকে ভালো লেগে গেল। রাজা রানী খুব খুশি হলেন। রাজা বললেন, কত বৈদ্য এসেছে, আমার মেয়ের অসুখ কেউ ভালো করতে পারেনি, একমাত্র তুমি পেরেছ, তাও এত কম সময়ে। যার জীবন দান করেছো তুমি, তার জীবনের উপর তোমারই অধিকার। আমার মেয়ের বিয়ে আমি তোমার সঙ্গেই দেব, সেই সঙ্গে দেব অনেক ধনরত্ন, যাতে তোমরা সুখে থাকতে পারো। চুকোই রাজা ও রানীমাকে প্রণাম জানিয়ে বিয়েতে সম্মতি দিয়ে বলল, আমি আগে গ্রামে গিয়ে ঘরদোর ঠিকঠাক করে মেরামত করে তারপরে সে নুয়েনকে নিয়ে যাব। সকলেই বলল, আচ্ছা, সে তো ভালো কথা। চুকোই রাজবাড়ি থেকে বেরিয়ে ভাবল, ওই বটগাছের কাছেই বানাবো আমার নতুন বাসা। রাজা দেওয়া ধনে সে অনেক জিনিস কিনল। লোক লাগিয়ে বনের ধারে ঝর্ণার পাশে সে বটগাছ সমেত অনেকখানি জায়গা বেড়া দিয়ে ঘিরে তৈরি করলো নিজের সুন্দর একখানা বাড়ি। তারপর নুয়েন তিয়েনকে নিয়ে এলো আর খুব সুখে দিন কাটাতে লাগলো। মানুষের অসুখ বিসুখে সে ওই গাছের পাতা দিয়ে সাহায্য করে। রাজা দেওয়া ধনসম্পদ সে শহরে একটা ব্যবসা আরম্ভ করেছে। নুয়েন তিয়েনের আবার গাছপালার খুব শখ। সেও মনের আনন্দে অনেক ফুল ও ফলের গাছ লাগিয়ে বাড়িটাকে যেমন সুন্দর করে তুলেছে, তেমনই ঘরোয়া বাগানের ফলমূল খেতেও পাচ্ছে। কিন্তু চুকোই তাকে সাবধান করে দিয়েছে, দেখো, বটগাছের চারপাশে যে জট পাকানো শিরার মতো শিকড়গুলো রয়েছে, সেগুলোতে যেন আঘাত করো না, তাহলে গাছটার ক্ষতি হবে। এই গাছ থেকেই আমার ভাগ্য ফিরেছে, অতএব একে যত্ন করে রাখতে হবে। নুয়েন তিয়েনও সাবধানে বাগান করে। সে বটগাছের চারপাশে খানিকটা জায়গা ছেড়ে নিজের শখের বাগান করেছে। এক বুড়ো জ্যোতিষী গাছটা দেখেই চিনেছিল, বলেছিল, এই যে দেবতা গো, এর অমর্যাদা যেন কখনো না হয়, নইলে কিন্তু একে ধরে রাখতে পারবে না, খুব সাবধান। সর্বদা পরিষ্কার জল দেবে এর গোড়ায়, আর শিকড়ে যেন আঘাত না লাগে, এই বিষয়ে যত্ন নেবে। চুকোই আর নুয়েন তিয়েন দুজনেই গাছটিকে দেবতার মতো সেবা যত্ন করে, আর গাছটিও কত মানুষের রোগ ব্যাধি সারিয়ে তুলছে, তার সীমা সংখ্যা নেই। রোজগারকার মতো চুকোই শহরে গেছে ব্যবসার কাজে। নুয়েন সারাদিন সব কাজ সেরে বাগানে আসে ফুল গাছগুলোর পরিচর্যায়। প্রত্যেকদিন বিকেলেও সব গাছে পরিষ্কার জল দেয়, প্রয়োজনে ফুল গাছের গোড়ায় সার দেয়, হলুদ হয়ে যাওয়া পাতা ছেঁটে ফেলে দেয়। বাগানের শুকনো ঝরা পাতা ঝাড় দিয়ে বাগানটিকে ঝকঝকে তকতকে করে রাখে। আজ দেখে অনেকগুলো বীজ থেকে নতুন অঙ্কুর বেরিয়েছে। সে খুব সাবধানে অঙ্কুরিত চারাগুলো নিয়ে বেছে বেছে বাগানের ফাঁকে জায়গায় লাগাতে শুরু করে। হাওয়া চলাচল করানোর জন্য গাছের গোড়ায় মাটি হালকা হাতে কুপিয়ে দেয়। কোদাল চালাতে চালাতে হঠাৎ কোদালের কোপ লাগে বটের একটি শিকড়ে। সঙ্গে সঙ্গে গাছের ভিতর থেকে একটি অস্ফুট শব্দ ওঠে, আর সমস্ত গাছ ভীষণ জোরে জোরে কাঁপতে থাকে। নুয়েন তিয়েন প্রচণ্ড ঘাবড়ে গিয়ে দেখে যে বটগাছটি তার শিকড়ের মাটি আলগা করে উঠে আসছে মাটির উপরে। নুয়েন একেবারে দিশেহারা বোধ করে, কি যে করবে, কিছু কুলকিনারা পায় না। এই সময় দূর থেকে চুকোইকে ফিরে আসতে দেখে ও ছুটতে ছুটতে গিয়ে তাকে সব কথা বলে। চুকোই এক মুহূর্ত দেরি না করে এক ছুটে এসে গাছটাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। গাছের গুঁড়িতে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, নুয়েন ইচ্ছে করে আঘাত করেনি, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন হে বৃক্ষরাজ, আমাদের ছেড়ে যাবেন না। চুকোইয়ের সমস্ত চেষ্টা বিফল হয়। বটগাছ ক্রমশ উপরে উঠতে থাকে। একসময় চুকোই ও নুয়েন তিয়েন দুজনেই বুঝতে পারে যে গাছটাকে জড়িয়ে ধরে থাকার জন্য চুকোই বটগাছের সঙ্গে সঙ্গে শূন্যে আকাশে উঠে গেছে। এখন আর কিছুই করার নেই। নুয়েন নিচে দাঁড়িয়ে কাঁদে আর কাঁদে। তারই একটা ছোট্ট ভুলের জন্য তা কেমন সাজা পেতে হলো। সে দিব্যি ওষুধের গাছ শাঁসা করে আকাশে ভাসতে ভাসতে একেবারে চাঁদে গিয়েই থামে। বেচারা চুকোই আর কি করে, ক্লান্ত হয়ে গাছের ডালে বসে পড়ে। কেঁদে কেঁদে একসময় নুয়েনও ক্লান্ত হয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর রোজ এসে আকাশের দিকে চেয়ে থাকে, যদি একবার তার প্রিয় চুকোইয়ের দেখা পায়।
কিন্তু খুবই ঝাপসা দেখা যায় অত দূরের চাঁদ। পূর্ণিমার দিন চাঁদকে যখন খুব পরিষ্কার দেখা গেল, তখন তার মধ্যে খুব আবছাভাবে চুকোইকে বসে থাকতে দেখল। নুয়েন বুঝতে পারলো যেদিন চাঁদ সবচেয়ে বড় হবে, সবচেয়ে উজ্জ্বল হবে, তার আলো সেদিনই সে তার স্বামীকে ভালো করে দেখতে পাবে। সেই দিনটির অপেক্ষায় সে থাকে সারা বছর। তারপর শারদীয়া পূর্ণিমা রাতে চুকোইয়ের প্রিয় পিঠে বানিয়ে জেগে বসে থাকে। নুয়েন যে তাকে ভোলেনি, এখনও তাকে আগের মতোই ভালোবাসে, আর তার জন্য খাবার বানিয়েও তারই অপেক্ষায় রাত জেগে বসে আছে, এটাই বলবার জন্য নুয়েন তিয়েন চাঁদের দিকে চেয়ে থাকে। সেদিন সে চুকোইকে ভালোভাবে দেখতে পায়। এক বিরাট ঝাগড়া গাছের নিচে উদাস হয়ে বসে আছে সে। আজও ভিয়েতনামের গ্রামগঞ্জে মেয়েরা তাদের স্বামীর সঙ্গে আজীবন কাটাবার আশীর্বাদ চেয়ে শারদীয়া পূর্ণিমার চাঁদের মতো গোল মুনকেক বানায় আর রাত্রে চাঁদের শোভা দেখে। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড় দেয়। বিয়ের পর অন্যজনের স্ত্রীকে কেন ভালো লাগে? এর উত্তরে বলা হয়, যে ব্যক্তির এরকম হয় তাকে যদি দুনিয়ার সমস্ত নারীকে এনে দেওয়া হয় তবুও তার মন ভরবে না। তখন তার মনে হবে রাস্তার কুকুররাও তার স্ত্রীর থেকে ভালো, তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে মানুষ কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। স্ত্রীদের এই দুটি জিনিস প্রতিটি স্বামীর দেখা উচিত। এক, স্ত্রীর শরীরে কোনো গোপন কষ্ট হলে হয়তো লজ্জায় আপনাকে বলতে পারে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর দুই, স্ত্রী যদি আপনার ইচ্ছেতে সহমত না হয় তাহলে সে পরকীয়াতে লিপ্ত হয়েছে কিনা দেখতে হবে। খারাপ মেয়েদের তিনটি লক্ষণ। নাম্বার 1, যারা বাইরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। নাম্বার 2, যার মা ভালো নয়। আর নাম্বার 3, যাদের একাধিক পুরুষ ভালো লাগে। কিছু নারী তার যৌবনকালে কারো বউ হয়ে এসে পরিবার থেকে আলাদা থাকার জন্য আন্দোলন করে, আবার সেই নারী কয়েক বছর পর শাশুড়ি হয়ে একসাথে থাকার জন্য অনুরোধ করে। সে ভুলে যায় তার সন্তান ছোটবেলা থেকে মায়ের পথ অনুসরণ করছে। বিয়ের পর মেয়েটা মোটা হয়ে যায় কেন? এর কারণ হলো বিয়ের পরপরই আত্মীয় স্বজনদের বাড়িতে প্রচুর আমন্ত্রণ পায়, যার ফলে বিয়ের আগে ডায়েট করলেও সে মনে করে বিয়ের পর এখন তো দরকার নেই। সেই কারণে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, আর হরমোনিক কিছু কারণে মেয়েরা মোটা হয়। 4 কদম চোরের থেকে, 14 কদম নেশাখোরের থেকে, আর 40 কদম হারামখোরের থেকে দূরে থাকুন। মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক, মা বাবা ভাই বোন বন্ধু, তখন তারা সবসময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন, কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ। আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোককেই খোঁজে। স্বামীর কাছ থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন। সিদ্ধান্ত পরিবর্তনও হতেও পারে। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে, যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এদের চাইতেও আরও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় খুব বেশি আলোতে অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে। একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয়, যেন কোথাও পালাতে না পারে। অন্য স্ত্রীকে কাছে পেতে হলে তাকে দুটি কথা বলুন, সে রাজি হয়ে যাবে। নাম্বার 1, তার সমস্ত ছোট ছোট বিষয়গুলির প্রশংসা করুন। আর নাম্বার 2, তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষদের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। ছেলে বা মেয়ে দুজনের কাছে জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। এক্ষেত্রে জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না। যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। এমন কিছু কথা আছে যা মনে পড়লে
মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখনই খারাপ হয়ে যায়। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করেছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য, ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না, কাঁদায় তার অতীত এবং তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ এবং তার প্রিয়জন। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী।